শহীদ আবু সাইদ, যে নামটি ২৪শের আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যে নামটি চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসে। ২০২৪ সালের আজকের এই দিনে বুলেটের সামনে নির্ভয়ে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে শহীদ আবু সাইদ। পুরো জাতিকে যেন তিনি সাহস দিয়েছিলেন, স্বপ্ন দেখিয়েছিলেন। ১ বছরের মাথায় এসে আবু সাইদের স্বপ্নের কতটুকুন বাস্তবায়ন হলো? আমরা স্বৈরাচারের পতন দেখেছি, রাজনীতিতে স্বস্তি কি দেখেছি? এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, ভাইস চেয়ারম্যান বিএনপি। সেই সঙ্গে আরও আছেন কমরেড রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। যে প্রশ্নটি আমি সূচনাতে রেখেছিলাম, সেই প্রশ্নটি আমি আপনাদের দুজনের কাছে রাখতে চাই, দুজনেরই বিশ্লেষণ শুনতে চাই। আবু সাইদ সহ যে শহীদেরা জুলাই গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে, যে স্বপ্ন তারা দেখেছে নতুন বাংলাদেশের পরিবর্তনের, যে আকাঙ্ক্ষা তাদের মনে ধারণ করেছিল, ১ বছর পরে এসে তার কতটুকুন বাস্তবায়ন আমরা দেখি। রহিন হোসেন প্রিন্স, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলেছেন যে আজ থেকে ১ বছর আগে আমরা যে দীর্ঘ সময় ধরে, ১ যুগেরও বেশি সময় ধরে যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার যে আমাদের ভোটাধিকার হরণ থেকে শুরু করে যে দুঃশাসনটা চালাচ্ছিল, তার বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম। তো সেই সংগ্রামের একটা পর্যায়ে এসে ২০২৪-এর এই যে আজকের এই দিনে যে স্ফুলিঙ্গ তৈরি হয়, তার একটা অন্যতম প্রধান কারণ আবু সাইদ সহ ওই সময় অনেকের আত্মদান। আমাদের হিসাবে তখন যেটা এসেছিল, আমি যদি ভুল না করি, ওই একই দিনে 7 জনের মৃত্যুর খবর ছিল। রংপুরের একজন ছিলেন, আরও এখানে চট্টগ্রামে ছিল, ছাত্রদল নেতা সহ ছিল, এরকম সব মিলিয়ে ঢাকাতেও ছিল। এইটা সম্ভবত এখানে 2, চট্টগ্রামে 3 আর 2 5, ঢাকায় 2। তো এইটাই তার মধ্যে আবু সাইদের মৃত্যুটাকে অনেক সামনে চলে এসেছে। তা সেইটা একটা পরবর্তীতে পুরো এই সরকার পতন এবং গণ অভ্যুত্থানের ক্ষেত্রে যে তরুণ সমাজ থেকে শুরু করে অধিকাংশই শ্রমজীবী মানুষ, ছাত্ররা, তারা যে আপনার ভাষায় বুক চেতিয়ে তারা যে স্বৈরাচারের মোকাবেলায় বুক পেতে দিয়েছিল, সেই সাহসটা জুগিয়েছিল। তো আমি যারা এই আন্দোলনে শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আহতদের প্রতি সমবেদনা জানাই, এবং এই লড়াইয়ে যে লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম থেকে শুরু করে অন্যরা ছিল, ছাত্র জনতা, নারী, বৃদ্ধ থেকে শুরু করে সবাই, তাদেরকে আমি কি বলবো যে স্যালুট জানাই। কিন্তু যে কথাটা বললেন, এটা একটা বলতে খুবই কি বলবো যে ভাল লাগছে না, কারণ মনটাও খারাপ। কারণ ঠিক যখন আপনার এখানে কথা বলছি, আমরা দেখলাম যে একটা পার্টি তারা রোড মার্চ বাংলাদেশে অনেক জায়গায় করছে, তারা গোপালগঞ্জে যাবে, সেটা নিয়ে উত্তেজনা গত 2-3 দিন ধরে, কতগুলো অ্যাপ্রোচ এগুলো সবাই জানে। প্রশ্ন এসেছে, গোপালগঞ্জ কি বাংলাদেশের কোনো আলাদা কোনো স্থান? না, এটা প্রধান কোনো আলোচনার বিষয় না। আমার আলোচনাটা একটু শোনেন। তো সেটা অনেক দিনের প্রোগ্রাম, যেটা শুনলাম তাদের, তো এটা তো খুবই স্বাভাবিক। আমি তো প্রশ্ন করতে চাই, বাংলাদেশে কি কোনো সরকার আছে? সরকার যদি থাকতো তাহলে এটা কে না জানে? এক এক জায়গার একটা পরিবেশ পরিস্থিতি, এটা সবাই জানে। তাহলে সেই সরকার শান্তিপূর্ণ সমাবেশ যাতে হতে পারে, তার জন্য কেন ব্যবস্থা করলো না? কেন মঞ্চ ভাঙচুর হলো? কেন আমাদের এখন এই গণ অভ্যুত্থান উত্তর দেশে একজন সভা সমাবেশ করতে পারবে না, তার ভাঙচুর হবে, হামলা হবে? কেন আবার 4 জনের রক্ত ঝরবে গুলিতে? ঠিক 1 বছর পরে এইটা দেখার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আমি মনে করি এর দায় পুরোপুরি সরকারকে নিতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার, তার দায়িত্বহীনতার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, যে কথা আপনি বলেছেন সেটাও একটা মন খারাপের। আপনি দেখতে পারেন, আমি আসার সময় দেখছিলাম অনলাইনে, সময় দিলে হয়তো পরে আমি বের করে দেখাবো, যে আবু সাইদের মাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি হতাশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে এটা কি হলো, আমি তো দেখছি আগে ছিল মারামারি, এই ঘটনা বলি, এটা তো কমার কারণ আমি লক্ষণ দেখছি না। সেইটা আমার ছেলে জীবন দিল, তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। তাহলে এর থেকে তো সে থাকলেই ভালো হতো। তাহলে এই যে আমরা প্রসঙ্গক্রমে বলি, এটা সবাই জানেন আবু সাইদের পরিবার সম্পর্কে। আমাদের ঘটনার পরপরই 1 বছর আগে আমাদের রংপুরের নেতৃবৃন্দকে পাঠিয়েছিলাম, তারা ওইখান থেকে আমাদেরকে সেই পরিবার সম্পর্কে জানিয়েছিল। এটা সাধারণ পরিবার। তা সেই পরিবারের তার মা যখন এই কথাটা বলে, তার মধ্যেই কিন্তু বাংলাদেশের পুরো চেহারাটাই ফুটে উঠেছে এবং
সর্বশেষ গোপালগঞ্জের এই বিষয়। তাহলে আমি ওইটাকেও না বলে এটা বলি যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়নি। বরঞ্চ আজকের এই ঘটনাবলী, বিশেষ করে গোপালগঞ্জের ঘটনাবলী, আমরা আকাঙ্ক্ষার পথে যাওয়ার জন্য ছোট করে যদি দুইটা দিক বলি, ধরেন একটা বড় আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। বৈষম্য, ওই যে কোঠা ব্যবস্থার মধ্য দিয়ে যে বৈষম্য ছিল, স্লোগানটা আসলে বৈষম্য মুক্ত বা বৈষম্যহীন দেশ গড়ার আকাঙ্ক্ষা, সেটা হয়তো একটু দূরে, কিন্তু মিনিমাম গণতন্ত্রের আকাঙ্ক্ষার নানা জটিলতা এই এক বছর পেরিয়ে আমরা একটা নির্বাচনী যাত্রার দিকে যাওয়ার প্রচেষ্টা নিচ্ছিলাম, এবং সেইখানে নানা কথা আসছিল। সরকার কি পারবে, সেই বাস্তবতা আছে। এই ধরনের কতগুলো প্রশ্নবিধক মানে প্রশ্ন সামনে ছুড়ে দিয়ে নির্বাচন বিলম্ব সহ নানা ঘটনার প্রচেষ্টা অনেকে নিচ্ছিল, কারণ এটা খুবই স্বাভাবিক। গণঅভ্যুত্থানের পরে নানা অপশক্তি থাকে, তারা এগুলো করার চেষ্টা করে। কিন্তু আমার মনে হয় যে আজকের এই ঘটনাবলীর পরে এক বছরে আমরা যে প্রত্যাশা করব, যেমন আজকে আমাদের বাম জোটের প্রোগ্রাম ছিল, এই স্মরণ সভা ছিল, তা স্মরণ সভায় আমরা যে আইডিয়া করে যে কথাগুলো বলবো, পুরো গোপালগঞ্জের ঘটনাবলী আমাদেরকে নতুন করে পরিস্থিতি কি হচ্ছে এইগুলো ভাবনার জায়গাটায় চলে আসছে। তার মানে আমি এটা বলতে চাই, আবু সাইদের মায়ের কথা শুনে তিনি যে আশাহত হয়েছেন, বাংলাদেশের অনেক মানুষ আশাহত হচ্ছে, কিন্তু তারপরে আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা অন্তত পক্ষে এই গণঅভ্যুত্থানের যে মূল এসেন্স, যে দৃষ্টিভঙ্গি, গণতন্ত্রের পথে যাত্রা এবং সরকারের যে ব্যর্থতা, এটার উপরে যদি বেশি দিন দাঁড়াতে যায় তাহলে আরও সংকট বাড়বে। সুতরাং একটা নির্বাচনী পথে যাত্রা করাটা জরুরি। আর একটা কথা না বললে নয়, গত দুদিন ধরে দেখবেন যে বাংলাদেশ, আমরা জানি এর আগে কর্তৃত্ববাদী সরকার, স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার জন্য সে কিন্তু মানে দানাভাবে, হয়তো একটা কথা প্রচলিত ছিল, আমি কোড আনকোড করে বলি, এই কথাটা আক্ষরিক করতে 100% মোটেই কারেক্ট না, কিন্তু বোঝার জন্য দেশ বিক্রির কথা একটা শুনেছেন আপনারা। দেশ বিক্রি না হোক, দেশের স্বার্থ বিরোধী কাজটা করতো, কারণ বিদেশ এবং বিভিন্ন দেশকে তার পক্ষে রাখার জন্যে, ক্ষমতায় থাকার জন্য। এটা আপনারা বিভিন্ন সময় হিস্ট্রিতে দেখবেন। কিন্তু আমরাও ক্ষোভের সাথে লক্ষ্য করছি, এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তার মধ্যে তার কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু সে করিডোর দেওয়া, বন্দর লিজ দেওয়া, সমস্ত কারখানা দেওয়া, এই ধরনের কাজগুলো করছে। এবং সর্বশেষ খবর বেরোলো যে আমেরিকার সাথে যে বাণিজ্য সংকট হয়েছে এবং এটা দূর করতে হবে। আমরাও সবাই মনে করি যে এটা দূর করার জন্য সবাই মিলে কি করা যায় দেখতে হবে। এবং এক্ষেত্রে অনেক দলই কিন্তু বলেছে, যাদের এক্সপার্টিস আছে, অতীতে ক্ষমতায় ছিল, তারা বলেছে সহায়তা চাইলে সহায়তা দেব। কিন্তু আমরা দেখলাম তারা সেইটা না করে তাদের সাথে যে চুক্তি করছে, গোপন চুক্তি, সেই গোপন চুক্তি যখন ফাঁস হয়ে গেল, আমরা কিন্তু অতীতের সব গোপন চুক্তি যেগুলো হয়েছে আমরা বলেছি উন্মুক্ত করেন, সেই ফাঁস হয়ে গেল। আজকে দেখলাম রাজস্ব বোর্ডের একজনের চাকরি গেল, এবং সেইটার মধ্যে ভয়াবহ ঘটনা যেটা হচ্ছে, তাতে আমাদের বাণিজ্য আমেরিকার কথা মতো চলতে হবে, এবং আপনি কি বলবো যে বাণিজ্য কোন দেশের সাথে কটুক করতে হবে, সমরাস্ত্র কোথায় কি করতে হবে, সব কিছু এটা আছে। এবং আমাদের উপদেষ্টারাও তারা পরিষ্কার ভাষায় বলছেন যে এইগুলো চুক্তি গোপন থাকবে, এগুলো উন্মুক্ত করা যাবে না। তাহলে এই ঘটনাগুলো যদি চলতে থাকে, তাহলে এই এক বছরের মাথায় এসে আমরা যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে, আগানোর পথে ছিলাম, আছি এবং থাকতে চাই, আসলে কি সেইটা হবে, নাকি নানা ধরনের অপশক্তি এটাকে বাধাগ্রস্ত করে আমাদেরকে পিছু হটাবে? এই বড় প্রশ্ন আজকের সামগ্রিক ঘটনাবলীর মধ্যে সামনে এসেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আহমেদ আজম খান। গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হলো সে বিষয়ে তো আপনার মন্তব্য জানতেই চাই। সে সঙ্গে জনাব রহিন হোসেন প্রিন্স যে বিষয়টি যুক্ত করেছে, সেটি হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় সরকারের ব্যর্থতা। আপনিও এমনটি মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সম্মানিত আলোচক রহিন হোসেন প্রিন্স। স্বাগতম সম্মানিত দর্শক। আমি আজকে 16ই জুলাই, আজকের দিনে এই ছাত্র গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, কক্সবাজারের ওয়াসিম আকরাম সহ ঢাকা, রাজশাহী, চিটাগং সব মিলিয়ে যে 7 জন শাহাদাত বরণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আজকে ঘোষিত হয়েছে শোক দিবস। শোক দিবসে তাদেরকে স্মরণ করি, আল্লাহ তাদেরকে ভেস নাসিব করুন। দেখুন, আবু সাইদকে আমরা দেখেছি বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে, এবং নির্মমভাবে ফ্যাসিবাদের পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। আবু সাইদকে স্মরণ করি, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। পাশাপাশি এই যে কক্সবাজারের ওয়াসিম আকরাম, যে
ছাত্রদল করত এই আন্দোলনের সদা সর্বদা জড়িত ছিল এবং যে তার ফেসবুক পেজে লিখেছে যে ছাত্রদের আন্দোলন কোনোদিন বৃথা যায়নি, এবারও যাবে না। এই 16 তারিখে যে সাহসী ছেলেটা ডাক দিল, আসো সবাই 16 শহরে আসো, এখানেই দরকার হলে শহীদ হব, আমরা কোনো আপোষ করব না, এই ডাক দিয়ে 16 শহরে দাঁড়ালো এবং পুলিশের গুলিতে নির্মমভাবে আহত হলো। তেমনি আরো যারা নিহত হয়েছে তারাও খুব নির্মমভাবে নিহত হয়েছে। আমার এখানেই কষ্ট যে আবু সাইদ এবং পরবর্তী সময়ে এই আন্দোলনকারীদের পানি দিতে দিতে আমাদের বড়ই আদরের সন্তান মুগ্ধ শাহাদাত বরণ করেছে পুলিশের নির্মম গুলিতে। সেই মুগ্ধের নাম, আবু সাইদের নাম বইয়ে লেখা হলো। আর কেন এই ওয়াসিম আকরাম সহ বাকিদের নাম লেখা হলো না? তাহলে কি ছাত্রদল করাটাই ছিল ওয়াসিম আকরামের অপরাধ? এই যে বৈষম্য, এটার আমি তীব্র নিন্দা করি এবং অনতিবিলম্বে ওই যথাযথ কর্তৃপক্ষকে বলবো যে আপনারা নতুন করে এই বইগুলো ছাপান, সেখানে থাকবে আবু সাইদের নাম, ওয়াসিম আকরামের নাম, মুগ্ধের নাম এবং ওই দিন যারা নিহত হয়েছে বা শাহাদাত বরণ করেছে তাদের নাম। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে, নইলে মানুষের মধ্যে মারাত্মক রকমের হতাশা এবং ক্ষোভ সৃষ্টি হবে। এবং নিশ্চয়ই পরের প্রজন্ম যেন সত্যিকার অর্থে ইতিহাস জানতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। প্রথমেই যদি ইতিহাসকে এভাবে ধামাচাপা দেয়া হয়, এভাবে ইতিহাসকে বিকৃত করা হয়, তাহলে সেটার চেয়ে দুঃখজনক আর কিছু হবে না। তো কাজেই আমি এটা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে সতর্ক করে আলোচনাটা উঠে এলো, একটু জানতেই চাই যে এখন আসলে ইতিহাস বিকৃত কারা করছে? স্বৈরাচারী শাসনামলে না হয় আমরা শুনেছি যে তাদের স্বার্থের কারণে বা তাদের সুবিধা মতো করে ইতিহাস বদলে দেওয়া হতো, এখন কারা করছে? আমি আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়েই বলবো, এখন কারা করছে তাদেরকে খুঁজে বের করুন। তারা এই সরকারের ভেতরে লুকিয়ে আছে। এই বইগুলো কারা প্রিন্ট করেছে? এই সরকারের ভেতরের লুকিত, তাদের প্রেসক্রিপশন মতোই তো তাদের যারা ঠিকাদার তারা এই বইগুলো প্রিন্ট করে এই সরকারকে দিয়েছে। তাহলে তারা কারা? যারা প্রিন্ট করেছে তারা তো নির্দেশনা অনুযায়ী করেছে, যারা এই নামগুলো বাদ দিল তারা কারা? তাদেরকে খুঁজে বের করুন। তারা তো আমি মনে করি ওই ফ্যাসিবাদের দূষরদের মতোই কাজ করেছেন। কাজেই প্রথমেই আমরা যদি ওই তাদের স্বপ্ন বাস্তবায়নে তাদের নামটা অন্তর্ভুক্ত করতেই হোঁচট খাই, তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা কি কাজ করব? আমাদের সহপ্রিয় সহকর্মী প্রিন্স বলেছেন যে তাদের স্বপ্ন কি ছিল, তাদের প্রথম আন্দোলনটা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, মেধার পক্ষে আন্দোলন। তাহলে আমরা সেই বৈষম্য বিরোধী সমাজ গড়তে হলে আমাদের কি করতে হবে? আমাদের জনগণের ক্ষমতায়ন করতে হবে। জনগণ যেভাবে আমাদেরকে ক্ষমতা দেবে আমরা সেভাবে সরকার গঠন করব, সংসদ গঠন করব, সেভাবে আমরা গণতন্ত্রের যাত্রা শুরু করব জনগণকে সাথে নিয়ে। কিন্তু আমরা এই 1 বছরে আমাদের হতাশার কারণ হলো যে নির্বাচন নিয়ে নানা রকমের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আজকে তারা কেউ ক্ষমতায় যেতে পারবে না এই ভয়ে তারা নানা চাতুরতার আশ্রয় নিয়ে যাতে নির্বাচন না হয় নানা ধরনের ষড়যন্ত্রের রাজনৈতিক শক্তিগুলোর বিভাজনে কি পরাজিত শক্তিকে সুযোগ করে দিচ্ছে? সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আমি বিস্তারিত উত্তর নিতে চাই। দর্শকদের সর্বত্র এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অমিত আজম খান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক শক্তিগুলোর মাঝে যে বিভাজন আমরা দেখছি, সেই বিভাজনই কি পরাজিত শক্তিকে সুযোগ করে দিচ্ছে? দেখুন, রাজনৈতিক শক্তির মাঝে বিভাজন থাকবে, গণতন্ত্র সেটা থাকে, কিন্তু এখানে যে বিভাজনটা, এই যে একটা দল আরেকটা দলের উপরে যে নোংরা মন্তব্য, যে অশালীন মন্তব্য, যে অশ্রাব্য মন্তব্য, যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য, এগুলো ওই পরাজিত শক্তিকে ইন্ধন যোগাচ্ছে এবং রাষ্ট্রের বা রাজনীতির পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। দেখুন, এই যে আজকে গোপালগঞ্জে এনসিসির উপরে যে হামলা, আমরা কিন্তু দলের পক্ষ থেকে আমাদের মহাসচিব তীব্র নিন্দা জ্ঞাপন করছে। ওই রাজনৈতিক সংস্কৃতি কিন্তু আমাদের আছে, ওই রাজনৈতিক শিষ্টাচার কিন্তু আমাদের আছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এক একজনের এক এক মত থাকবে, এক এক পথ থাকবে, কিন্তু তাই বলে আমরা সকলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত থাকুক সেটা আমরা চাই। এনসিপির উপরে এই হামলার দায় আসলে কার? এনসিপির উপরে হামলার দায় কার সেটা তো আপনিও দেখছেন, আমিও দেখছি। এনসিপির উপরে হামলার দায় দু রকমের। একটা হলো যে সরাসরি নিষিদ্ধ ঘোষিত ওই দলটির, আর একটা হলো আমি বলবো যারা এই এনসিপির আজকের কর্মসূচি নির্বিঘ্ন করতে পারে নাই, সেই প্রশাসনকে, পুলিশ প্রশাসন বা অন্যান্য প্রশাসনকে অবশ্যই দায় নিতে হবে। কারণ এনসিপি দেখেছি যে তারাও একটা বিবৃতি দিয়েছে যে আমাদেরকে তাহলে ওখানে যাওয়ার ক্লিয়ারেন্স দেওয়া হলো কেন? তো কাজেই এই দায় দুদিক থেকেই হবে। কিন্তু আমার কথা হলো যে এই যে এনসিপির উপরে হামলা, এটা গণতন্ত্রের উপরে হামলা, আমরা তার নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক কর্মসূচিতে কোনো বাধাই আমরা গ্রহণ করব না। এনসিপির উপর যে হামলা হলো, সেটা কি বিএনপির জন্য সতর্ক বার্তা কিনা? শুনুন, বিএনপির জন্য সতর্ক বার্তা কিনা সেটা পরে আসছি। আমি বলবো যে কোনো গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলের উপরে, কোনো দলের কর্মসূচির উপরে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটার তীব্র নিন্দা করেছি। আজকেই ঘটনা ঘটেছে, আজকেই আমাদের দলের পক্ষ থেকে মহাসচিব বিবৃতি দিয়েছেন। কিন্তু দুঃখজনক কি জানেন, যে এই হামলাকে কেন্দ্র করে ওই ঘটনার নিন্দা না করে, ওই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ না করে এনসিপির নেতারা কি করছে জানেন? এনসিপির নেতারা বলে বেড়াচ্ছেন যে পরিবেশ নেই, এখন দরকার বিপ্লবী সরকার। তার মানে কি, ওই যে নির্বাচনের প্রয়োজন নেই, ওই গণতন্ত্রের যাত্রায় বাধা, বিপ্লবী সরকার। আবার কি বলছেন, যে আরেকজনে বলছেন যে এই ঘটনায় হান্নান মাসুদ বলেছে জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন। অর্থাৎ টার্গেট হলো সবকিছুর মধ্যে নির্বাচন না করা। আমি স্পষ্ট করে বলতে চাই, সেটা এনসিপির নেতাদের উপরে যাক, সেটা অন্য দলের নেতাদের উপরে যাক, গণতান্ত্রিক কর্মকাণ্ডে যারা বাধা দেবে তার প্রতিবাদী আমরা করব সকল পর্যায়ে। কিন্তু তাই বলে গণতন্ত্রের অগ্রযাত্রায় আমাদের শুরু করতে হবে, এবং সেজন্যই আমাদের নির্বাচন দরকার। আজকের এই অবস্থার জন্যও কিন্তু নির্বাচনটা অতি জরুরি হয়ে গেছে। যারা মনে করছে যে এরকম অস্থিতিশীল পরিবেশ, এনসিপির উপরে হামলা, এটা ওটা, সংস্কার হলো না, বিচার দেরি হচ্ছে, অতএব নির্বাচন দেরি করতে হবে, নির্বাচন চাই না, তারা আসলে স্পষ্টভাবে জানতে চাই গোপালগঞ্জে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, সেই ঘটনার সাথে নির্বাচন বিলম্বের আসলে কোনো সংযুক্তি দেখেন? কোনো সংযোগ নেই। এগুলো হলো নির্বাচনকে না করবার একটা পায়তারা, একটা অজুহাত। এই ধরনের কোনো অজুহাত আমরা মানব না। আমরা যে কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরোধিতা করব, কিন্তু নির্বাচন, এই সকল আজকে নির্বাচিত সরকার থাকলে আমি মনে করি যে এই ঘটনা গোপালগঞ্জে ঘটতে পারত না। কাজেই নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার থাকলে আজকে এই যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই যে শুল্ক নিয়ে যে আলোচনা, সে আর আলোচনা
আরো বেগবান হতো। ডোনাল্ড ট্রাম্পকে আমরা বোঝাতে পারতাম আমাদের নির্বাচিত গণতান্ত্রিক সরকার, আপনি যদি এভাবে থাকেন আমরা জনগণের কাছে জবাবদিহি করতে পারবো না। অতএব বিভিন্ন জায়গায় এই যে আজকে বিনিয়োগ হচ্ছে না, এটার জন্যও নির্বাচিত সরকার দরকার। সকলে অপেক্ষা করছে দেশ বিদেশি বিনিয়োগকারীরা, আমরা বিনিয়োগ করব। একটা নির্বাচিত সরকার আসলে, পরিবেশটা শান্ত হলে, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় যে গণতন্ত্র এবং নির্বাচনের বিকল্প নেই। এখন আপনি একটা দুর্বৃত্তের দ্বারা আক্রান্ত হয়েছেন, বলবেন যে না 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 দেশের পরিবেশ নেই, নির্বাচন করা যাবে না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচন না করবার একটা ষড়যন্ত্র, এবং এটা একটা পায়তারা করা। কিন্তু সেখানে প্রশ্ন আসে আহমেদ আজম খান, একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতির কতটুকু দরকার? দেখুন, 90-তে আমরা দেখেছি যে এরশাদের পতনের পর যখন সকল কিছু খুব বিশৃঙ্খল, যখন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেব দায়িত্ব নিলেন, 3 মাসের মধ্যে নির্বাচনের উদ্যোগ নিলেন, সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেল। জাস্টিস শাহাবুদ্দিন সাহেব তার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে একটা চমৎকার নির্বাচন উপহার দিলেন, দেশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এখনো যখনই নির্বাচনের তফসিল ঘোষিত হয়ে যাবে, দেখবেন সকল রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে, সকল আইন শৃঙ্খলা বাহিনী তখন সজাগ হয়ে গেছে এবং সজাগ হতে বাধ্য। আমরা সকলে মিলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শান্ত রাখবার জন্যে আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করব, কারণ এই দেশটাকে বাঁচাতে হবে। আমি ক্ষমতায় যেতে পারবো না, সেজন্য নির্বাচন হবে না। আমি আসন কম পাবো, সেজন্য নির্বাচন হবে না। আমার স্বার্থের জন্য দেশটা নষ্ট হয়ে যেতে পারে না, দেশের গণতন্ত্র, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যেতে পারে না। কাজেই আমি মনে করি এনসিপির উপরে হামলায় তীব্র নিন্দা করি। ওই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের সকলের অবস্থান ঐক্যবদ্ধ। আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহ্য করব না, আমরা অগণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডকে সহ্য করব না। সেদিক থেকে আমরা সকল রাজনৈতিক দল এক আছি, কিন্তু পাশাপাশি আমরা গণতন্ত্রের অগ্রযাত্রায় নির্বাচনের বিপক্ষে যারা দাঁড়াবে, আমরা তাদেরকেও চরমভাবে বলবো, নোংরা কথা বলা বন্ধ করুন, রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে আসুন, ওই ধরনের অরাজনৈতিক কথাবার্তা বলা বন্ধ করুন, মানুষকে সম্মান দিতে শিখুন, নেতার বিরুদ্ধে কুৎসা রটানো বন্ধ করুন, এবং আসুন রাজনীতির মাঠে। আগামীতে তো আপনারাও ক্ষমতায় যেতে পারেন, ওই ক্ষমতার না যাওয়ার ওই লোভে আপনারা নির্বাচন বন্ধ করবেন না। নির্বাচন হবে, দেশটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় গেলে দেশের মানুষ শান্তি পাবে এবং দেশটা সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনাব রুহিন হোসেন প্রিন্স, আবারও কেন আমরা প্রতিহিংসার রাজনীতিতে ফিরে গেলাম? কেন আমরা রাজনীতিতে অসুস্থ প্রতিযোগিতা দেখছি, অকথ্য ভাষার প্রয়োগ দেখছি? তবে কি সুস্থ ধারার রাজনীতির স্বপ্ন ফিকে হয়ে যাচ্ছে? প্রথম হচ্ছে যে আপনি কথাটা কিভাবে নেবেন জানি না, আপনি বা যারা এটা ভাবছেন কেন ভাবলেন যে আগামীকালই সব ঠিক হয়ে যাবে? এই ভাবনাটাই ভুল ভাবনা, একেবারে আমার স্পষ্ট কথা। কেন জানেন? যে ধরেন আমরা মানুষ সংগঠিত হই, যে রাজনৈতিক দলগুলো করি, এটাই তো সামনে চলে আসছে কথাটা। এক একটা রাজনৈতিক দলগুলোর একটা লক্ষ্য থাকে। তা আপনি জাস্ট একেবারে খুব ছোট্ট করে হিসাব করে দেখেন, আপনার গণ অভ্যুত্থান আপনি কি দেখছেন? দেখছেন না যে ক্ষমতার এনজয়মেন্টটা কি? দেখছেন না যে কি বলবো, যে আমরাও তো ছাত্র আন্দোলন করে আসছি, 90-এর পুরো গণ অভ্যুত্থানের সময়টাই দেখলাম। এর আগে হিস্ট্রিতে 69-এর গণ অভ্যুত্থান অন্য জায়গায় দেখেছি। কোনোদিন কি শুনেছেন যে গণ অভ্যুত্থানের পরে ওই ছাত্ররা অমুকরা ডিসি অফিসে বসে, সচিবালয়ে বসে, অন্য জায়গায় বসে ক্ষমতার ভাগ নেয়? তা আপনি নির্বাচন না করেই তো একটা পেয়ে গেলেন যেন বিরাট মৌকা। আপনি কি এটা দেখেছেন যে দীর্ঘদিন যারা এদেশে ঠিকমতো রাজনীতি করতে পারেনি, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, হঠাৎ করে তারা একটা বিশাল ঘটনা পেয়ে গেল, মনে করলো আমরা ক্ষমতায় আছি। তাহলে আপনি যে যদি ঘটনার গণ অভ্যুত্থানের পরপরই যে কথাটা আপনি বিভাজনের কথা তুলেছেন, অন্তত পক্ষে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিত, তারা সকল রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে দ্রুততম সময়ে যদি নির্বাচিত সরকারের মানে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার ক্ষেত্রে কি কি করা দরকার সেইটা করে তারা যাওয়ার অ্যাটেনশনটা বা পথটা ঠিক করতো, তাহলে আজকে যে কথাটা বলছেন এত সংকটের মধ্যে
পড়তো আমরা পড়তাম না, কিন্তু আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন যার যার মতো সুযোগ সে ভোগ করছে, আমি ভোগ করাটাকে অস্বাভাবিক দেখছি না। তাহলে গেল ভেতরের। আর একটা সবচেয়ে বড় হয়েছে যে সেটা আমরা বারবার একই কথা আপনার এখানে বহুবার রিপিট করেছি, মনে রাখবেন একটা রেজিম কিভাবে পরাজিত হয়েছে। তারা এত বড় হত্যাযজ্ঞ করে ক্ষমতায় থাকতে চাইছে, থাকে নাই, তা তারা তো বসে থাকবে না, এটা তো স্বাভাবিক। তো এইটাকে স্বাভাবিক ধরার কারণে তাহলে এইটাকে আপনার প্রতিহত করার জন্য ঐক্য থাকতে হবে। শুধু তাই না, আমাদের দীর্ঘ অগণতান্ত্রিক শাসনে অনেক ধরনের অপশক্তি বেড়ে উঠেছে, তারা তো বসে থাকবে না, তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের ন্যূনতম ঐক্যের জায়গা দরকার। শুধু তাই না, আমাদের দেশকে ঘিরে যে ভূ রাজনৈতিক সংকট, ওই যে আমি প্রথম পর্বে করিডোর সহ অন্যান্য আলোচনা করলাম, রিপিট করতে চাই না, তারা তো মনে করবে যদি একটা দুর্বল সরকার থাকে, অনির্বাচিত সরকার থাকে, মনে রেখেন নির্বাচিত সরকার যদি দুর্বলও হয় অনির্বাচিত সরকার থেকে ভালো, তাহলে তারাও চাইবে নানাভাবে অনির্বাচিত সরকার থাকুক। তাহলে আমরা তো, আমার কাছে মনে হচ্ছে আমরা যেন এই ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারছি না। আগে সরকার উন্নয়নের তকমা হাজির করে যেভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল আমাদের সামনে চোখে আমি বলবো ধুলা দিয়ে, এখন তথাকথিত সংস্কার 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 এই কথা বলেও এইটা করা হচ্ছে। আর কেউ অনেকে আবার বলছে যে কথাটা আজকে শুনলেন, ওরা পারবে না ওরা পারবে না। আরে ভাই, খুব সহজ কথা, আহমেদ আলম খান যেটা বলছে ওনার সাথে শর্মিলা খালি এটুকু বলে দিই, পরিষ্কার কথা। আপনি যদি এই আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যরা, তারা তো চোখের সামনে দেখতে পাচ্ছে না যে আগামীতে কি আমার সামনে কে আসছে, কিন্তু খালি একটা সিগন্যাল দেন না আপনি যে আমরা একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিচ্ছি, ভালো নির্বাচন হবে, আমরা নির্মোহ থাকবো, দেখবেন পুরো পরিবেশ ফিরবে। এবং অন্য যে কোনো সময় এটা সুবিধাজনক পর্যায়ে আসি কি জানেন, আমরা তো কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল তো এটার পক্ষে আছি, কিন্তু আপনি সেইটা না করে নানা সংকট তৈরির যে সুযোগ করে দিচ্ছেন, তাতে কিন্তু এই কোশ্চেন আরো সামনে আসবে। গোপালগঞ্জের ঘটনা আমি পরিষ্কার করে বলেছি, ওইখানে করতে না দেওয়া সেটা তো অপরাধ, এটা কোনোভাবেই গ্রহণ করব না আমরা। কি করে ধরেন বোঝার জন্য বলি, যে আমরা দেখলাম অনলাইনে যে পুলিশের একটা গাড়ি দাঁড়ায় আছে, সেক্ষেত্রে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা যে সেইটাকে পোড়ালো। তাহলে এটা কেন পুলিশের গাড়ি একটা থাকে, কেনা জানে ওইখানে কি করতে হবে? তাহলে তো সংকট আপনারাই তৈরি করছেন। আর কেন 4 জন মানুষের রক্ত ঝরলো? অনতি বিলম্বে এটার একটা দ্রুত তদন্ত করে এর সাথে যারা জড়িত, যদি পুলিশ থাকে, আর্মি থাকে, অন্য কেউ থাকে, তাদেরও বিচার করতে হবে। একই সাথে এই যে বললাম যে ওইখানে যারা হামলা চালিয়েছে সেটাও করতে হবে। দৃশ্যমান কোন অগ্রগতি আসছে না, ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না, অগ্রগতি আছে। সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শকদের সাথে থেকে রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব রহিন হোসেন প্রিন্স, যে আলোচনায় আমরা ছিলাম, ঐক্য প্রতিষ্ঠায় কি বাংলাদেশের রাজনীতিতে এখন মূল চ্যালেঞ্জ? যেমনটি ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজও বললেন, ঐকমত্য কমিশনের ব্যর্থ হবার সুযোগ নেই, ঐকমত্য কমিশন ব্যর্থ হলে এই ব্যর্থতা হবে সবার। যখন বলা হচ্ছিল যে জুলাই মাসেই জুলাই সনদ তৈরি হবে, সেই সনদের দ্বারপ্রান্তে সেই শঙ্কা কেন? না, এটা আমি দেখি যে এগুলো সবই অ্যাপ্রোচের প্রবলেম। এবং কথাটা আমি এইসব কথা বলতে চাই না, কিন্তু আপনারা বলেন বলে অনেক সময় চলে আসে। আচ্ছা, যাই হোক, আমি একটা খারাপ কথাকে অ্যাভয়েড করে গেলাম। আমি বলছি এগুলো বোঝার হিসাবের ভুল। আমি পরিষ্কার করে বলি কেন। ধরেন আমি এইখানে অনেকবার বলেছি, আবার রিপিট করি, প্রধান উপদেষ্টার সাথে যে কথাটা হলো, তাতে কি ওনারা কতক মানুষ কতগুলো প্রস্তাব করতে পারেন, করলেন। এটা নিয়ে অবশ্য কথা আছে, আপনাদের সে অধিকার কে দিছে, আমি সেই প্রশ্নও করলাম না। এবং কথা হলো ওনারা কতগুলো প্রস্তাব আনলে রাজনৈতিক দলগুলো যদি আমরা দেখি যে যে প্রশ্নে সবাই ঐক্যমত্য হব, তাহলে সেইটুকুই আমরা করব। তাহলে বাকিটা তো করতে আসার দরকার নাই। বাকিটা রেখে দেবেন কি জন্যে? যে আগামী, ধরেন কথার কথা উদাহরণ দিই, ধরে নেন 100টা প্রস্তাব আসলো, আমরা সিপিবি এবং সবাই মিলে আমরা 40টা প্রশ্নে একমত হলো, ওকে, এই 40টাই ঐক্যমত্য ধরেন, বাকি 60টা রেখে দেন না। আপনি যদি কোনো দল মনে করে তারা 100টা বলুক, আমি ওর সাথে আরো 100টা মিলে আমি নির্বাচনে যাব, জনগণ ম্যান্ডেট দিলে আমি তখন করব। তাহলে সেই বিবেচনাটা করলে আমি তো দেখি অনেক বেশি ঐক্যমত্য হয়ে আসি। এখানে কালক্ষেপণের কোনো দরকার নাই, এটা আরো আগে করা যেত। কারণ প্রথম রাউন্ডে যেমন বিএনপি সম্ভবত 2 বা 3 বার বসেছে, আমরা কিন্তু 2 বার বসেছি, অনেক দল 1 বার বসেছে। তাতে করে অনেক প্রশ্নে ঐক্যমত্য হয়ে আছে, ওনারা সেটা এখনো প্রচার করছেন না। আমি ওনাদেরকে বলেছি যে আপনারা অন্ততপক্ষে 166টা বিষয় নিয়ে স্প্রেডশিট করে যে আলোচনা করেছেন, আপনারা জাতিকে জানান না এর প্রশ্নে কতগুলো একমত। আমার সাথে ওরালি বলেছে, মানে আলাদা টেবিলে বসে, যে 85টা পয়েন্টে সব দল একমত।
তাহলে তো 85টা পয়েন্টে একমত আছি। ওনারা জরুরি এই 166টা মনে করেছেন, যদিও প্রশ্নমালা কিন্তু হিসাব করলে কয়েক হাজারের উপরে হবে, তো এটা বাদ দিলাম। এটা নাকি অনেক কিছু শোনা যাচ্ছে যে মৌলিক বিষয়গুলোতে এখন মৌলিকটা কি, এটাই তো প্রবলেম। মৌলিক কি উনি বলুক, মৌলিকটা ওনার কাছে কি। আমি তো মনে করি পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই সংস্কার করে মেলা কিছু আগাবো না, আমার কাছে মৌলিকটাই সেটা। কিন্তু এইটুকুই আমরা একমত হচ্ছি যে ঠিক আছে, এই বুর্জুয়া ডেমোক্রেসিতে অন্ততপক্ষে এইটুকু হলে ভালো হয়। আর মৌলিক তো করার অধিকার আমাকে কেউ দেয় নাই। তো এখন আমি ওইখানে যে কথা বলছি, আমি কে? আমি এটা করতে পারবো যদি সংসদে যায়, সংসদে তখন যদি করতে পারি। এখন আমরা একটা পরামর্শ করতে পারি যে আমরা মনে করছি আগামী সংসদে এই কাজগুলো করবে, আমরা সেটা আগামী সংসদের হাতে তুলে দেবো। এখন এই কথা বললে বারবার বলে আরে আপনারা বলছেন আগে কেউ করে নাই, এখন যদি না করে, আর না করলে আমরা কি করব? না করলে জনগণই সিদ্ধান্ত নেবে তাদের বিষয়ে। কিন্তু এইবার আমরা যদি ঐক্যমত্য হয়ে বলি যে ভাই ক্ষমতায় গেলে আমরা এটা করব, এবং ক্ষমতায় যারা যাব না তারাও যদি কেউ না যেতে পারে এটা করার জন্য সে জনগণকে উদ্বুদ্ধ করবে, আন্দোলন সংগ্রাম করবে, তাহলে যিনি ক্ষমতায় যাবেন তিনি যদি না মানেন জনগণই তার ব্যবস্থা করবে। কারণ এই সংস্কারের ক্ষমতা তো জনগণের। এটা তো আমরা কয়জনে বসলে এটা তো আমাদের ক্ষমতা না, আমাদের দায়িত্ব না, আমরা পরামর্শটা দিতে পারি। তো এই জায়গায় মনে করতেছে আমরাই যেন সবকিছু হয়ে গেছি, আমরাই যেন সবকিছুর মালিক, সবাই যেন জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে সব কাজ করব। এই বিবেচনাগুলো ভুল বিবেচনার উপরে দাঁড়ায় করছে বলেই আজকে এই ধরনের হতাশা ছড়ানো হচ্ছে। আমি মনে করি এই হতাশা ছড়ানোর কোনো কারণ নেই। একদিকে হতাশা ছড়াচ্ছি, দেখেন ওইখানে বসে মিটিং করছি, এইদিকে মিডফোল্ডে ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে, সারা দেশে ভয়াবহ ঘটনা ঘটে যাচ্ছে। বিদেশি আধিপত্যবাদী শক্তি দেশের উপরে মাতবাড়ি করার জন্য ওই যে বাণিজ্য চুক্তির নামে আমেরিকার সাথে যে ধরনের ভয়াবহ চুক্তি হচ্ছে এবং সেটা উন্মুক্ত করা হবে না, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তাহলে এই পুরো জায়গায় বরঞ্চ আমরা বলবো ঐক্যমত্য হলে, আজকে তো ঐক্যমত্য দরকার। এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার বলবে সে কোনো নীতি নির্ধারণী কাজ রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া করবে না, এবং তার সামনে যে অন্যতম প্রধান কাজ দ্রুততম সময়ে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে চলে যাওয়া, সেই কাজটা করুক। কেন? হ্যাঁ, আমরা 2-4 দিন দেরি হলে, যদি অনেকে বলে দেরি হলে কি অসুবিধা ছিল, কোনো অসুবিধা ছিল না যদি বুঝতাম তারা ভালোভাবে সামলাইতে পারছে। আপনি গোপালগঞ্জের ঘটনাই তো দেখেন না, তাহলে এর জন্য তো আপনি নির্বাচনকে দোষী করার ব্যাপার নেই। আপনি সামলাইতে পারেন, দিস ইজ ইউর ফেলিওর, সুতরাং আপনি আর দেরি করেন। আমি তো গোপালগঞ্জের ঘটনা দেখেই আরো মনে করি যে যদি এই সরকার আরো দেরি করে সংকট আরো বাড়তে পারে। গোপালগঞ্জের ঘটনাই বরঞ্চ বলে দিচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে যারা এত বড় হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, আমি মানে 1 বছর আগের গণহত্যার কথা বলছি, সেই বিচার ঠিক মতো করেন, প্রয়োজনীয় সংস্কার করে করেন, আর বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করেন। কারণ আমি আপনাকে বলেছিলাম, আমি 30 সেকেন্ড একটু সময় চেয়ে নিই আহমেদ আজম ভাই বা আপনার কাছ থেকে, যেটা আমি একটু না পড়ে আমি সবাইকে শোনাতে চাই। এটা একটা দৈনিক পত্রিকায় প্রকাশিত খবর থেকে নেওয়া। কারণ আপনি সূচনা যেটা করেছেন, আজকে যে আবু সাইদ দিবস, তার মা একটা দৈনিকের সাথে সাক্ষাৎকারে কি বলেছেন? তিনি বলছেন দেশে শান্তি আসে নাই, সব আগের মতোই রয়েছে, কারণে অকারণে মানুষকে জীবন দিতে হচ্ছে, আমার মতো এখনো অনেক মায়ের বুক খালি হচ্ছে। এইটা উনি পীরগঞ্জে বসে বলেছেন। তারপরে সাংবাদিক বলছেন, কথা বলার ফাঁকে আক্ষেপ ঝরে পড়ে মনোহরা বেগমের কণ্ঠে। মনোহরা বেগম হচ্ছে আবু সাইদের মা। তিনি বলছেন আবু সাইদের জীবন দিয়ে কি হলো, ছেলেটা আমার থাকাই ভালো ছিল। বলছে সে থাকলেই তো ভালো ছিল, জীবন দিয়ে হলোটা কি? দেশ তো গঠনই হলো না, আগে যেরকম ছিল ঠিক সেই রকমই আছে। তাহলে এইটা যদি হয়, এই জন্য তো আমরা এই ধরনের কি বলে গণ অভ্যুত্থান সংগঠিত এত মানুষ রক্ত দেয়। সুতরাং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতা তুলে দেওয়াই জরুরি। শহীদের মায়ের যে আকুতি আমরা শুনলাম, পরিবর্তন যদি না হয় তাহলে আসলে এত রক্ত ঝরে কি লাভ হলো? দেখুন, এই আবু সাইদের মায়ের যে আকুতি, এটা খুব মর্মস্পর্শী। এই যে প্রায় ১৫০০-এর মতো প্রাণ হারিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের সকলের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের একই আকুতি, এবং এগুলো খুব স্পর্শকাতর। এগুলো আমাদের সকলকে কাঁদায় যে আমরা এই 1 বছরেও এই ধরনের অভ্যুত্থানের পরে এগুতে পারলাম না, আমাদের এগুনো উচিত ছিল। এ দায় কিন্তু নিতে হবে যারা এই দায়িত্ব নিয়েছে, যে অভ্যুত্থান হলো, অভ্যুত্থানের পরে
একটা সরকার দায়িত্ব নিল, যে সরকারের দায়িত্ব যে সকলকে ঐক্যবদ্ধ করে একটা নির্বাচন দিয়ে তারা চলে যাওয়া, এবং নির্বাচিত সরকারের দায় হলো এই গণ অভ্যুত্থানের স্বপ্ন একে একে বাস্তবায়ন করা। দেখুন শ্রীলঙ্কায় কি হলো, শ্রীলঙ্কায় এরকমই একটি অভ্যুত্থান হয়েছিল। অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কায় কিন্তু প্রথম সংস্কারের কথা উঠলেও পরবর্তীতে কিন্তু তেমন কোনো সংস্কার হয়নি, নির্বাচন হয়ে গেছে, নির্বাচিত সরকার ক্ষমতায়, তারা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকে $200 কোটি ঋণ নিয়েছিল, সেই ঋণ সুদে আসলে ফেরত দিয়েছে এবং তাদের অর্থনীতি এখন চাঙ্গা। অর্থাৎ তারাও আমাদেরকে চোখ খুলে দিয়েছে যে আমাদের একটি নির্বাচিত সরকার দরকার। নির্বাচিত সরকার ছাড়া এই গণ অভ্যুত্থানে এই আবু সাইদের মায়ের আকুতি, এই মুগ্ধর মা বাবা, এই ওয়াসিমা আকরামের মা বাবা সহ যারা প্রাণ দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের আকুতি কিন্তু, তাদের চোখের পানি কিন্তু আমরা কোনোভাবে মোছাতে পারবো না। কিন্তু জনাব আহমেদ আজম খান, 1 বছরের এই সময়সীমার মধ্যে এসেও আমরা জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের বিষয়ে কেন একমত হতে পারলাম না? আমাদের এত বিভাজন, এত বিভক্তি কেন? দেখুন, যদি শতভাগ আমরা একমত হতে পারতাম তাহলে এই দেশে তো গণতন্ত্রের প্রয়োজন হতো না। একটা দল থাকলেই হতো যে সকলে মিলে আমরা একমত হয়ে গেছি। আমাদের অনেকগুলো দল, আমাদের গণতান্ত্রিক দেশ, সবকিছু একমত হওয়া যাবে না। যার যার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। তাহলে করণীয় কি? করণীয় হলো যে একটা নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে এই অভ্যুত্থানের পরে। কি? এই ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক দল মিলে অন্তত 80% জায়গায় আমরা একমত হয়েছি। ওটুকু নিয়ে আপনি যখন দাবি করছেন 80% জায়গায় একমত হয়েছেন, তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করছে যে বিএনপির আপত্তির কারণেই মৌলিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না। দু একটা ছোটখাটো প্রস্তাবে আপনারা একমত হলেও বড় বড় যখন পরিবর্তনের বিষয়গুলো আসে আপনারা সেখানে বাধা দিচ্ছেন। এই কথাগুলো কতিপয় 2-3টি দলের, আর সকল দলের এই কথাগুলো না। তারা বলছে যে আমরা অবাক হয়ে গেছি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল সকল বিষয়ে, প্রায় সকল বিষয়ে, 2-1টি বিষয় ছাড়া একমত হয়ে গেল। অনেকে আমি দেখেছি তাদের বক্তব্য বিবৃতিতে, তাদের আলোচনায়, তারা বলছে অবাক হয়ে যাচ্ছি, বিএনপি এত বড় দল হয়েও এই সকল বিষয়ে কি করে একমত হলো? 2-1টা বিষয় ছাড়া বিএনপি সকল বিষয়ে একমত। অতএব আমরা যদি প্রায় সকল বিষয়ে, অর্থাৎ 80% যদি আমরা একমত হতে পারি, ওই 80% নিয়েই আমরা জুলাই সনদ তৈরি করি। এখন ডক্টর আলী রিয়াজকে আমি ভালো চিনি, তিনি আন্তরিকতার সাথে কাজ করছেন, কিন্তু তিনি যদি মনে করেন, তিনি দীর্ঘদিন প্রবাসে থাকেন, রাজনীতি, বাংলাদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত নন। এখন তিনি যদি মনে করেন যে আমি সকল রাজনৈতিক দলের সকল কিছুকেই একত্রিত করে ছাড়বো, এটা কি সম্ভব? এটা অসম্ভব। উনি বাস্তবতার বাইরে চিন্তা করছেন। বাস্তবতা হলো যেখানে আমরা আছি ওখান থেকেই আমরা একটা সনদ তৈরি করতে পারি। রাজনৈতিক দলগুলোর উপর সংস্কার চাপিয়ে দিচ্ছে না, এটা দিচ্ছে না, আমি সেটা বলবো না। কারণ বরঞ্চ জাতীয় ঐক্যমত্য কমিশনের যে টিম আছে তারা প্রথমে যেভাবে এসেছিল, আমরা আলোচনার মধ্যে দেখছি যে যেগুলো ঐক্যমত্য হচ্ছে না, তারা একটু চেষ্টা করছেন যে একটা সিদ্ধান্ত যখন হচ্ছে না, আরো নতুন তারা বসে একটা মত নিয়ে আসার চেষ্টা করছেন। তারা হ্যাঁ কনভিন্স করা অন্য, আমিও তো কনভিন্স করতে চাই আপনাকে, কথার কথা, বা আপনিও আমাকে কনভিন্স করার চেষ্টা করতে পারেন, সেটা করছে, কিন্তু চাপিয়ে দিচ্ছে। আমি তো সেটা বলবো না। ঐক্যমত্য না হলে তারা হিসাব করছে যেটা হলো না। শেষ পর্যায়ে চলে এসেছে দর্শক, শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।